নমস্কার, রাহুল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর খুব সুন্দর একটি গল্প পড়ব। গল্পটির নাম ইলিয়াস। যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে থাকবে। এই ইলিয়াস গল্পটি লিখেছে লিও তলস্তয়। খ্যাতনামা রুশ সাহিত্যিক লিও তলস্তয় 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনা পালিয়ানায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার পরিবারের চতুর্থ সন্তান। অতি শৈশবেই, খুব ছোটোবেলায় এই তলস্তয় তার বাবা মাকে হারান, বেড়ে ওঠেন, তারপরে ছোটোবেলার থেকে বড় হয়ে ওঠেন তার আত্মীয় স্বজনের কাছে। তার লেখা দুটি অনবদ্য উপন্যাস হলো যুদ্ধ ও শান্তি এবং আনা কারেনিনা। উপন্যাস ছাড়াও তিনি নাটক, ছোট গল্প, প্রবন্ধ লিখে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। লিও তলস্তয়ের সিলেক্টেড স্টোরিজ শীর্ষক বইয়ের স্টোরিজ অফ ইয়ং রিডার্স নামক অধ্যায় থেকে এই ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে। 1885 খ্রিস্টাব্দে গল্পটি লেখা হয়। এই গল্পটি বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। এই গল্পে তিনটি চরিত্র রয়েছে, অর্থাৎ যার নামে এই গল্পটি ইলিয়াস। এই ইলিয়াস খুব পরিশ্রমী, নিষ্ঠাবান, নির্লোভী, তার মধ্যে কোনো লোভ নেই এবং খুব ভালো মানুষ। আরেকজন শামসেমাগি, অর্থাৎ ইলিয়াসের পত্নী, অর্থাৎ বউ। ইলিয়াসের বউ এও দায়িত্বশীল এবং খুব ভালো মানুষ। আর একজন মোহাম্মদ শাহ। এই ব্যক্তি সৎ, আন্তরিক, সবাইকে ভালোবাসতে পারে, সহানুভূতিশীল এবং হৃদয়বান। এই তিনটি চরিত্র এই গল্পে। এইবার আমরা গল্পটি পড়ব। উফা প্রদেশে ইলিয়াস নামে এক বাসকীর বাস করত। উফা একটি জায়গা আর প্রদেশ মানে অঞ্চল। উফা প্রদেশে বাসকীর, এই বাসকীর মানে মুসলিম সম্প্রদায়ভুক্ত তুরস্কের একটা জনগোষ্ঠী। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে উরাল পর্বতের একদম পাদদেশে এরা বসতি গড়ে তুলেছিল, অর্থাৎ এই বাসকীরা। এদের জীবিকাই ছিল পশুপালন এবং দুধ, কুমিজ একটি খাবার, মাংস প্রভৃতি বিক্রি করা, এবং পরবর্তীকালে এই অংশটা রাশিয়ার মধ্যে চলে যায়। তো এই প্রদেশের ইলিয়াস নামে এক বাসকীর বাস করত। ইলিয়াসের বিয়ের পর, ইলিয়াসের যখন বিয়ে হলো, বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না দরিদ্র না ধনী, মানে মধ্যবিত্ত, খুব বড় লোক না, খুব দরিদ্রও না। 7টা ঘটকি ছিল। ঘটকি মানে স্ত্রী ঘোড়া, 2টো গরু ছিল আর 20টি ভেড়া ছিল। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, অর্থাৎ ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন এইসব সম্পত্তি তার ছিল। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। ইলিয়াস এই সম্পত্তিগুলো নিয়ে সে আরও খাটতে লাগলো এবং খেটে সে তার সম্পত্তিটা আরেকটু বাড়ালো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। এই দুজন খুব খাটাখাটনি করে তাদের সম্পত্তিকে আরও বাড়িয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। প্রত্যেক বছরে 1 বছর করে করে তার সম্পত্তি আরও বাড়তে লাগলো। যত পরিশ্রম করবে তত সম্পত্তি আরও বাড়বে। এটা সব ক্ষেত্রেই, যত পরিশ্রম করবে তুমি আরও ইমপ্রুভ করবে, উন্নতি করতে থাকবে। তো এইভাবেই 35 বছর পরিশ্রম করে, কত বছর? 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তখন তার কি হলো? 200 ঘোড়া হয়ে গেল। আগে কতগুলা ছিল, এবার দেখো কতগুলা হলো। 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। সব পরিশ্রমের ফল। ভাড়াটে মজুর মানে তার এখানে কাজ করে লোক। এত সম্পত্তি তো সে একা সামলাতে পারবে না। তো ভাড়াটে মজুররা, তারা গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানিরা দুধ দোয়ায়, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবলা মানে তার খুব সম্পত্তি, প্রভাব, প্রতিপত্তি, সেই ব্যাপার। আশেপাশের সকলে তাকে ঈর্ষা করে। অর্থাৎ দেখবে আমাদের সমাজেও
যে একটু খুব উন্নতি করবে, আশেপাশের লোকরা তাকে খুব হিংসা করবে, কী করে এত উন্নতি করলো, কিন্তু তারা জানে না যে সে পরিশ্রম করে উন্নতি করেছে। এটা আমাদের সমাজেও হয়। তো এইভাবেই হিংসা করতে লাগলো। এবার বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। সবাই তাকে হিংসা করে এই কথাটা বলে। ক্রমেই আস্তে আস্তে করে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। যখনই সম্পত্তি হয়ে গেল, ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। অর্থাৎ যারাই তার বাড়িতে আসে তাদের আতিথেয়তা ক্ষেত্রে কোনো ত্রুটি সে রাখে না। সে যখনই আসুক, কুমিস, চা, শরবত। কুমিস হচ্ছে ঘোড়ার দুধটাকে ফেটিয়ে তৈরি করা এক ধরনের ঘন পানীয়। চা, শরবত আর মাংস সব সময়ের জন্য হাজির। অতিথি এলেই একটা বা দুটো ঘোড়া, দুটো ভেড়া মারা হয়, মারে। যদি খুব বেশি অতিথি আসে তাদের মাংস খাওয়াবে। সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা যায়, মেয়ে ঘোড়াও মারতে হয়। ইলিয়াসের এবার 2 ছেলে ও 1 মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল আগে, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু যেই বড়লোক হয়ে গেল, এই বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল। ছেলে, ছেলেরা এবং মেয়ে কেমন জানি অলস হয়ে গেল, আর কাজ করছে না। বড়টি অর্থাৎ বড় ছেলেটি একটি মারামারিতে মারা গেছে। তার যে বড় ছেলেটি ছিল, সেই বড় ছেলেটি, হ্যাঁ, মারামারিতে মারা গেছে। আর ছোটটি এমন এক ঝগড়াটে, ছোট যে ছেলেটি রয়েছে, এমন এক ঝগড়াটে বউ বিয়ে করে নিয়ে এসেছে যে বাপের আদেশেই, বাবার যে আদেশ সেটাই অমান্য করতে শুরু করলো। যে ছোট ছেলেটি, সে একটা এমন মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে যে মেয়েটা কিছুই কথা শোনে না। অর্থাৎ বাবার কথাও অমান্য করছে এই ছেলেটি। অর্থাৎ যাদেরকে ছোটোবেলা থেকে এত বড় করেছে, আহ, তো তারাই এখন তার বাবাকে অপমান করছে। তো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, এবং ইলিয়াস তাকে তাড়িয়ে দিল যে তুমি চলে যাও। একটা ছেলে তো মারাই গেছে, আর যে ছেলেটা ছিল তাকে তাড়িয়ে দিয়েছে, আর যে মেয়েটা ছিল তাকে বিয়ে দিয়ে দিয়েছে। তো ইলিয়াস তাকে একটি বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল যে তুমি এগুলো নিয়ে চলে যাও। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। এই প্রথম ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, যেগুলো তুমি নিয়ে চলে যাও। সে কী করে খাবে? তারপরে ইলিয়াসের ভেড়ার পালে, যেখানে ভেড়া ছিল সেখানে মোড়ক লাগলো, অর্থাৎ একটা অসুখ হলো। সেখানে অনেকগুলি মরে গেল মোড়ক লেগে। তার পরের বছরই দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা গেল। তারপরে কিরবিজরা, কিরবিজ হচ্ছে কিরগিজস্তানের অধিবাসী। এরা লুটপাট লুট লুট চালাতো, অত্যন্ত দুর্ধর্ষ একটা জনগোষ্ঠী, বলতে পারো খারাপ। এরা খুব লুটটুট করতো। এই কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো আস্তে আস্তে। যত তার অবস্থা পড়তে লাগলো, খারাপ হতে লাগলো, ততই তার শরীরেরও জোর কমতে লাগলো আস্তে আস্তে। সে একটু দুর্বল হয়ে গেল মন থেকে। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের যে কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সব শেষে গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দিতে বাধ্য হলো। বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। একদম অবস্থা তার খুবই খারাপ হয়ে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে গেল, তার সব শেষ। ফলে বৃদ্ধ বয়সে এখন কী করবে? ছেলেও নেই, মেয়েও নেই, সব সম্পত্তি শেষ হয়ে গেল। স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধ স্ত্রী স্বামী। এই হচ্ছে লাশ সম্বল, তার সব শেষ। এবার বিতাড়িত পুত্র, যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা অনেক দূরে দেশে চলে গেছে। যে মেয়েটি ছিল, সে মেয়েটিকে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার আর কেউ নেই।
মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো, অর্থাৎ ওই যে ব্যক্তিটা বললাম মোহাম্মদ শাহ, তারই প্রতিবেশী, তাদেরকে দেখে করুণা হলো বুড়ো বুড়ির জন্য, যে যাদের এত অবস্থা ভালো ছিল তাদের আছে এই অবস্থা। সে নিজেও ধনী, সে নিজেও কিন্তু ধনী নয়, অর্থাৎ মোহাম্মদ শাহ নিজে ধনী নয়, আবার গরিবও নয়, মানে মাঝামাঝি মধ্যবিত্ত, তবে থাকতো খুব সুখে, আর লোকটাও খুব ভালো। তো ইলিয়াসের অতিথি বৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। তার মানে এই মোহাম্মদ শাহও জানতো যে ইলিয়াস খুব ভালো ছিল, ইলিয়াসের অনেক সম্পত্তি ছিল। কেউ যদি বাইরে থেকে আসতো, ইলিয়াস এই দম্পতি তাদেরকে অতিথি হিসাবে যে সম্মান করতো, এসব সে জানে। তো এটা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, এবং বুড়িকেও নিয়ে এসো, বুড়ি মানে তার বউ ইলিয়াসের। তো যতটা ক্ষমতা কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেত আছে, সেখানে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়া, আমার যে গরু ঘোড়া আছে তাদেরকে তুমি খাওয়াবে। ভালো কথা। শামসেমাগীয় ঘটুকি যে মেয়ে ঘোড়াগুলি রয়েছে তাদের দুধ দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেবো, খেতেও পারবে, কাজও করতে পারবে, তাহলে আর কোনো সমস্যা নেই। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, আমি তোমাদের তাও দেবো। এরা তাকে পরামর্শ দিল, এবং ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল যে আমাদেরকে তুমি থাকতে দিলে, এই উপকারটা করলে, এই উপকার আমি কোনোদিন ভুলবো না। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল, সব সহ্য করে নিল, আস্তে আস্তে সব সয়ে নিল। যতটা পারতো কাজ করতো আর থাকতো এইভাবে তার বাড়িতে। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল, তার মানে মনিব ছিল, সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। মানে ইলিয়াস আর ইলিয়াসের বউ, তারা আগে মালিক ছিল, তারা তো সব কাজকর্ম জানেই। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করতে পারতো। তবু এই সম্পূর্ণ মানুষ দুটি দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর কিন্তু একটু মনে মনে দুঃখই হলো। তো একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় আসলো, অনেক দূর থেকে এসে তার বাড়িতে আসলো, অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। এই মোল্লা হচ্ছে ইসলাম ধর্মের পুরোহিত সম্প্রদায়, তাদেরকে মোল্লা বলা হয়। তো মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বললো। বললো, মোহাম্মদ শাহ এদিকে এসো, আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, তুমি এখন একটি ভেড়া মারো, এদেরকে তো খাওয়াতে হবে। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সিদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। মেঝেই কম্বলের ওপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে, অর্থাৎ ইয়ের সঙ্গে বসে, মোহাম্মদ শাহর সঙ্গে বসে, তার বউয়ের সঙ্গে বসে, সেই আত্মীয়রা বসে, অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস ওই দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়েই মোহাম্মদ শাহর অতিথি বলল, কি ব্যাপার, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ কিছু দেখবার কিছু আছে নাকি? প্রশ্ন করলো, কে এই ব্যক্তিটা, কে, কেন দেখব ওকে? বিশেষত্ব এই যে একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল, তার নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন, বলছে। তো অতিথি বলল, নিশ্চয়ই। এটা কে বলল? এটা হচ্ছে ওই মোহাম্মদ শাহ এবং তার যে বউ, তারা বলল। তো একসময় এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল, নাম ইলিয়াস, নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার যোগী। লোকটিকেও কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম অনেক দূরে ছড়িয়ে পড়েছিল। অথচ তার আর কিছু তার আজ আর কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিতে দুধ দয়। অতিথি সবিস্ময় জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, আমরা যেমন করি। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একসময় সে কত বড় লোক ছিল, তার আজ এই অবস্থা, তাকে অন্যের হয়ে কাজ করতে হচ্ছে। সত্যি ভাগ্য চাকার মতো ঘোরে। একজন উপরে উঠে তো আরেকজন তলায় পড়ে যায়, মানে একজন উপরে উঠতে থাকবে, একজন তলায় পড়ে যাবে। তো আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। বলছে যে আগে তো খুব সম্পত্তি ছিল, এখন এভাবে কাজ করছে, বুড়ো লোকটা হয়তো মন খারাপ, কি জানি। খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও ভালো করে। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে, এই যে
তিনি এত বড়লোক ছিলেন, তারপর এত গরিব হলেন, কী করে এটা মানিয়ে নিতে পারছেন? এই সম্পর্কে আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তো গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে তাকে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো। মানে বাবাই মানে একে বাবাই ডাকছে, ইলিয়াসকে। বাবাই, এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, তোমার বউকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি এবং গৃহস্বামীদের নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে গিয়ে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। কর্ত্রী মানে হচ্ছে মোহাম্মদ শাহর বইয়ের পাশে গিয়ে বসলো। ইলিয়াসকে এক বাটি কমিজ দেওয়া হলো। সে আবার অতিথি এবং গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথিরা তাকে জিজ্ঞাসা করলো, যে অতিথিরা এসেছিল তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে তোমার? মানে আমাদের যে আগের অবস্থা ছিল, অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথাটা স্মরণ এবং এখনকার যে দুরবস্থা, এটা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি তাহলে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, উনি বলে দেবেন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা এবং মুখেও তা। এই বিষয়ে তিনি পুরো সত্যটা বলতে পারবেন। তো অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার সুখ দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগে যে এত সুখে ছিলে, এখন যে এত দুঃখতে আছো, এই সম্পর্কে আমাকে একটু বলো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা, শোনো। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ পেয়েছি, কিন্তু সুখ খুঁজেছি আমরা। মানে আমরা 50 বছর ধরে বাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো তা পাইনি। অর্থাৎ টাকা ছিল কিন্তু তাদের অনেক টাকা, কিন্তু তারা কখনো সুখ পায়নি। কেন পায়নি দেখো। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, এটা আমাদের দ্বিতীয় পর্যায়, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি একটা সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। মানে এটা আমাদের সত্যিকারের সুখ। তখন টাকা ছিল, কিন্তু তখন এতই টাকা, এতই সম্পত্তি দেখতে দেখতেই আমাদের সময় চলে যেত। একে অন্যের সাথে যে কথা বলা, সময় কাটানো, এই সময়টাই কাটাতে পারতাম না। শুধু টাকা টাকা করেই জীবনটা চলে যেত এবং সম্পত্তি দেখতে দেখতেই আমাদের 50 বছর কেটে গেছে। আমরা যে একে অপরের সাথে কথা বলবো, সেই কথা বলার আমরা সুযোগই পেতাম না। অতিথিরা তো বিস্মিত, কী ব্যাপার? গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না কিন্তু। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন আমরা ধনী ছিলাম, কিন্তু কখনো সুখ পাইনি। কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে, তারা প্রশ্ন করলো অতিথিরা। তখন এরা বলছে, যখন ধনী ছিলাম আমরা, বুড়োর আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবারই সময় নেই, অন্তরের যে কথা বলবো, মনের যে কথা বলবো, সেই ভাববারই সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই। কেন সময় নেই? কারণ এত সম্পত্তি, এটা দেখভাল করতে করতেই আমাদের সময় শেষ। দুশ্চিন্তারও অন্ত ছিল না, এত সম্পত্তি কী করে কোথায় কী রাখতে হবে। হয়তো অতিথি এলেন, এক দুশ্চিন্তা, কাকে কী খেতে দিতে হবে, কী উপহার দিতে হবে। লোকে যদি নিন্দে করে, কেন নিন্দে করে? কারণ আমরা এতটাই সম্পত্তি করে নিয়েছিলাম, সবাই আমাদেরকে চেনে, যদি কিছু খারাপ উপহার দিই তাহলে যদি লোকে নিন্দে করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত হচ্ছে কি না, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি। সেও তো আমাদের একটা পাপ, কেন ওদের ওপর নজরে রাখবো? অন্যদিকে দুশ্চিন্তাই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা খেয়ে নিল, গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলি নিয়ে চলে গেলো। এত চিন্তা, রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমানোর উপায় নেই, মনে দুশ্চিন্তা। বুঝি এই ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতে না পেরোতেই আরেকটা দুশ্চিন্তা এসে মাথায় চড়তো। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে আমার মতবিরোধও ছিল। সে হয়তো বলল, এটা এভাবে করা হোক, আমি বললাম এটা অন্য রকমভাবে করা হোক, ফলে এভাবে ঝগড়া সৃষ্টি হতো। সেও তো একটা পাপ। কাজেই
এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত এবং সুখী জীবন কাকে বলে আমরা কোনোদিনও বুঝতে পারিনি। আর এখন জিজ্ঞেস করলো, এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ শুধু প্রভুর সেবা করো, যেখানে আছি তাদের সেবা করো। যতটা খাটতে পারছি খাটছি, স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই লোকসান নেই, আমাদের কোনো লোকসান নেই। বাড়িতে এলেই খাবার পাচ্ছি, কমিস পাই, শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আর আলোচনা মানে মনের কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। এই 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে আমরা এতদিনে এই সুখ পেয়েছি। অতিথিরা তো হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা কিন্তু তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম তখন, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করে দিয়েছে, সত্যকে খুলে দিয়েছে। আর সে কথা যে আমার আপনাদের বললাম তা কিন্তু ফুর্তির জন্য নয়, আপনাদেরও কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, "আহ, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্যি এবং পবিত্র গ্রন্থে লেখা আছে।" শুনে অতিথিরা ভাবতে বসলো, সুতরাং টাকা থাকলেই কিন্তু সব হয় না, সুখটা হচ্ছে আসল। অর্থাৎ তারা এতদিনে এই সুখটা খুঁজে পেয়েছে, তাদের কাছে অনেক টাকা ছিল কিন্তু সেই সুখটা ছিল না। এটা আমাদের জীবনের সঙ্গেও অনেকটা মিলে যায়। অর্থাৎ টাকা থাকলেই যে সব ক্ষেত্রে সুখ হয় এমনটা নয়। টাকা তো অবশ্যই থাকতে হবে, সমাজে চলতে গেলে তো টাকা লাগবেই, কিন্তু টাকার সাথে সাথে তোমার সুখটাও দরকার, জরুরি। একে অন্যকে সময় দেওয়া জরুরি, পরিবারের সঙ্গে থাকা জরুরি, সব কিছুই জরুরি। কিন্তু শুধু টাকাই ইনকাম করে যাওয়া তাহলে কিন্তু হবে না। তার সঙ্গে তোমাকে সব কিছুই করতে হবে, আনন্দ করতে হবে, ঘুরতে যেতে হবে, সময় কাটাতে হবে। এভাবেই তবেই কিন্তু প্রকৃত সুখ আসবে। কিন্তু সমাজে চলতে গেলে তো আমাদের টাকা লাগবেই, আমাদের যতটুকু ইনকাম করার দরকার আমরা ততটুকুই করব। তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে ইলিয়াস